গুড মর্নিং বন্ধুরা। আসন্ন ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে একটি চোর 50 মিটার দূরে একজন পুলিশকে দেখে 4 কিমি গতিতে দৌড় দেয়। পুলিশটি তৎক্ষণাৎ 4.5 কিমি গতিবেগে চোরটিকে তাড়া করে। চোরটি ধরা পড়ার আগে কতটা দৌড়ায়? ধরো এখানে চোরটা দাঁড়িয়ে আছে, 50 মিটার পেছনে পুলিশটাকে দেখলো, এটা চোর আর এটা পুলিশ, ঠিক আছে? তাহলে এই যে দূরত্ব এটা হচ্ছে 50 মিটার, ঠিক আছে? এবার 50 মিটার দূরে পুলিশটিকে দেখার পর চোরটা দৌড় দিল এদিকে কত কিমি বেগে? 4 কিমি প্রতি ঘন্টা বেগে। আর পুলিশটিও তৎক্ষণাৎ চোরটাকে ধাওয়া করলো, তাহলে কত কিমি বেগে? 4 × 1 = 2 কিলোমিটার বেগে। এবার বলেছে যখন পুলিশটি চোরটিকে ধরে ফেলবে তখন চোরটি কতটা পথ দৌড়েছিল, ঠিক আছে? এবার দেখো দুজনার গতির অভিমুখ একই দিকে, যখন দুজনার গতির অভিমুখ এক হয় তখন আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়। তাহলে এখানে পুলিশটির গতিবেগ চোরটির সাপেক্ষে কত হবে? তার আপেক্ষিক গতিবেগের বিয়োগফল, তার মানে 4.5 - 4 = হাফ কিমি প্রতি ঘন্টা। এই হাফ কিমি প্রতি ঘন্টাকে যদি আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাই কত হবে? না, কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে নিলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 5/36 মিটার প্রতি সেকেন্ড। তার মানে পুলিশটি প্রতি সেকেন্ডে 5/36 মিটার করে পথ বা দূরত্বটা কমিয়ে ফেলবে, কারণ পুলিশ আর চোরের মধ্যে দূরত্ব ছিল 50 মিটার, তাহলে প্রতি সেকেন্ডে 5/36 মিটার করে দূরত্ব কমে যাবে। তাহলে 5/36 মিটার দূরত্ব যদি প্রতি 1 সেকেন্ডে কমে তাহলে 1 মিটার দূরত্ব কমবে 36/5 সেকেন্ডে। আর কত মিটার দূরত্ব ছিল? 50 মিটার। তাহলে 50 মিটার দূরত্ব কমবে 36/5 × 50, মানে 5 × 10 = 50, 360 সেকেন্ডে। 360 সেকেন্ড মানে মিনিটে করলে 6 দিয়ে ভাগ করলে 6 × 6 = 36, তাহলে 6 মিনিটে। তাহলে পুলিশটি চোরটিকে 6 মিনিটে ধরে নেবে। এবার দেখা যাক চোরটি 6 মিনিটে কতটা পথ যাবে। চোরটি 1 ঘন্টা বা 60 মিনিটে কতটা পথ যায়? 4 কিলোমিটার। 4 কিলোমিটার মানে 4 × 1000 মিটার। তাহলে 1 মিনিটে যাবে হচ্ছে 4 × 1000/60। আর কত মিনিটে? 6 মিনিটে। 6 মিনিটে কতটা যাবে? 4 × 1000/60 × 6, 6 × 10 = 60, একটা শূন্য কেটে গেলে তাহলে 400 মিটার। তাহলে চোরটি 400 মিটার পথ যাবে। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ছাত্রাবাসের প্রতিটি ঘরে 2 জন ছাত্র থাকলে 5টি ঘর কম পড়ে এবং প্রতিটি ঘরে 3 জন ছাত্র থাকলে 2টি ঘর খালি থাকে। ছাত্রাবাসের ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, তাহলে ধরি ছাত্রাবাসের ছাত্র সংখ্যা x জন, ঠিক আছে? তাহলে এবার বলে যে প্রতিটি ঘরে যদি 2 জন করে ছাত্র থাকে তাহলে 5টি ঘর খালি থাকে। তাহলে 2 জন করে যদি প্রতিটি ঘরে ছাত্র থাকে তাহলে কটা ঘর লাগবে? না, মোট ছাত্র সংখ্যা x, তাহলে x/2টি ঘর লাগবে। কিন্তু ছাত্রাবাসে তো এতগুলো ঘর নেই, কারণ এই 2 জন করে ছাত্র থাকলে 5টি ঘর কম পড়ে যাচ্ছে। তাহলে ছাত্রাবাসের ঘর সংখ্যা হচ্ছে x/2 - 5, তাহলে এতগুলো ছাত্রাবাসের ঘর সংখ্যা। আবার যদি প্রতিটি ঘরে 3 জন করে থাকে তাহলে কটা ঘর লাগছে? না, x জন ছাত্র প্রতি ঘরে 3 জন করে থাকলে ঘর সংখ্যা লাগবে x/3, এতগুলি ঘর লাগবে। কিন্তু যদি 3 জন করে থাকে তাহলে 2টি ঘর খালি থেকে যাচ্ছে। তাহলে ছাত্রাবাসের মোট ঘর সংখ্যা কত? x/3 এতগুলো প্লাস 2টো ঘর। তাহলে এটাও হচ্ছে ছাত্রাবাসের ঘর সংখ্যা, এটাও হচ্ছে ছাত্রাবাসের ঘর সংখ্যা। তাহলে এই দুটো সমান করে দিই, করে দিলে কী হবে? x/2 - x/3 = 2 + 5 = 7। 6 3x - 2x = 7। তাহলে x = 6 × 7 = 42। ছাত্রাবাসের ছাত্র সংখ্যা কত? 42 জন। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলে যে 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। সংখ্যা 3টির গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে দেখো সংখ্যা 3টের গড় বলেছে 10, তাহলে সংখ্যা 3টের সমষ্টি কত হবে? 10 × 3 = 30, তাহলে 3টি সংখ্যার সমষ্টি 30। এবার কি বলেছে? যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। তাহলে ধরি তৃতীয় সংখ্যা, থার্ড সংখ্যাটা হচ্ছে x। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? না, দ্বিতীয় সংখ্যাটা হবে দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। তাহলে তৃতীয়টির 3 গুণ মানে 3 × x মানে 3x। এবার কি বলেছে? প্রথম সংখ্যাটা কত হবে? না, প্রথম সংখ্যাটা হবে হচ্ছে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে দ্বিতীয়টির দ্বিগুণ মানে 2 গুণ দ্বিতীয় মানে 3x মানে 6x। তাহলে এই 3টে সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 6x + 3x
প্লাস এক্স সমান সমান 10x। তাহলে প্রশ্ন অনুসারে এই 10x সমান সমানই 30, কারণ তিনটে সংখ্যার সমষ্টি আমরা জানি 30, তাহলে 30, তাহলে x সমান সমান 3। এইবার কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা কত না, বৃহত্তম সংখ্যা প্রথম সংখ্যাটি যেটা হচ্ছে 6x, মানে 6 গুণ 3, 3 6 18, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলে দিয়েছে অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 8 কিলোগ্রাম। যখন 1/5 জলপূর্ণ থাকে তখন বালতিটির ওজন হয় 5 কিলোগ্রাম। জলপূর্ণ বালতির ওজন কত হবে? দেখো, যখন অর্ধেক জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হচ্ছে 8 কিলোগ্রাম। অর্ধেক জলপূর্ণ মানে যখন থাকে তখন বালতির ওজন কিভাবে হয় না, প্রথমে হচ্ছে খালি বালতির ওজন প্লাস হাফ বালতি জলের ওজন, হাফ জলের ওজন, তাই তো? এটা হচ্ছে যখন অর্ধেক জলপূর্ণ থাকে সেই নিয়েই পুরো ওজন হচ্ছে 8 কিলোগ্রাম। ঠিক আছে, এবার বলেছে 1/5 জলপূর্ণ থাকে, তাহলে খালি বালতির ওজন প্লাস 1/5 জলের ওজন, এইটা হচ্ছে 5 কিলোগ্রাম। এবার যদি এই দুটো ওজনকে আমি বিয়োগ দিই তাহলে কি হবে, দেখো এই বালতির ওজনটা কেটে যাবে, তাহলে হাফ অংশ জল থেকে 1/5 জল বাদ দিলে যে অংশটার জল থাকবে তার ওজন হচ্ছে 8 থেকে 5 দিলে 3 কিলোগ্রাম। তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে 5 দুগুণে 10, 5 মাইনাস 2 সমান সমান 3, তাহলে 3/10 এত অংশ জলের ওজন হচ্ছে 3 কিলোগ্রাম। তাহলে এক অংশ জলের ওজন কত? 3 গুণ 10/3, 3 3 কেটে গেলে 10 কিলোগ্রাম। তাহলে দেখো 10 কিলোগ্রাম হচ্ছে এক অংশ জলের ওজন। তাহলে দেখো হাফ অংশ জলের ওজন কত হবে? হাফ অংশ জলের ওজন হবে, এক অংশ জলের ওজন যদি 10 কিলোগ্রাম হয়, হাফ অংশ জলের ওজন হবে হচ্ছে 10 গুণ হাফ, মানে 5 কিলোগ্রাম। তাহলে দেখো এখান থেকে কি বলেছিল, বালতি প্লাস হাফ অংশ জলের ওজন মানে 5 কিলোগ্রাম সমান সমান 8 কিলোগ্রাম। তাহলে খালি বালতির ওজন কত? তাহলে খালি বালতির ওজন হবে 8 মাইনাস 5 সমান সমান 3 কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে এবার বলেছে জলপূর্ণ বালতির ওজন কত? তাহলে এক অংশ জলের ওজন কত? এক অংশ জলের ওজন আমরা জানি 10 কিলোগ্রাম, আর বালতির ওজন 3 কিলোগ্রাম। তাহলে মোট জলপূর্ণ বালতির ওজন হবে হচ্ছে 13 কিলোগ্রাম, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো। বলে 9 পূর্ণ 1-এর 7 প্লাস 9 পূর্ণ 2-এর 7 প্লাস 9 পূর্ণ 3-এর 7 প্লাস 9 পূর্ণ 4-এর 7 প্লাস 9 পূর্ণ 5-এর 7 প্লাস 9 পূর্ণ 6-এর 7। তাহলে দেখো এই প্রতিটি সংখ্যাকে আমরা আলাদা করি। 9 পূর্ণ 1-এর 7কে আমরা লিখতে পারি 9 প্লাস 1-এর 7, 9 পূর্ণ 2-এর 7কে 9 প্লাস 2-এর 7, 9 পূর্ণ 3-এর 7কে 9 প্লাস 3-এর 7, 9 পূর্ণ 4-এর 7কে 9 প্লাস 4-এর 7, আর 9 পূর্ণ 5-এর 7কে 9 প্লাস 5-এর 7, আর 9 পূর্ণ 6-এর 7কে 9 প্লাস 6-এর 7। ঠিক আছে, তাহলে এখানে কটা 9 রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টা 9 যোগ করলে হবে 6 9 54, আর প্লাস কত পড়ে থাকছে? 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5-এর 7 প্লাস 6-এর 7। ঠিক আছে, তাহলে 54 প্লাস এর লসাগু 7, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তা 2 আর 1-এ 3, 3 3 6, 6 আর 4-এ 10, 10 আর 5-এ 15, 15 আর 6 21। তাহলে সমান সমান 54 প্লাস 21-এর 7 সমান সমান 54 প্লাস 3 7টা 21, তাহলে 3, তাহলে 57, তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি জিনিসের বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভ থেকে 8 পূর্ণ 1-এর 3% ক্ষতিতে পরিণত হয়। জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে এখানে আমরা কি করব, ধরে নিই জিনিসটির ক্রয় মূল্য x টাকা। এবার দেখো 10% লাভে যদি বিক্রি করে তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত হবে না 10% লাভ। তার মানে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। 1 টাকা হলে 110/100, আর x টাকা হলে 110/100 ইন্টু এক্স, এটা হচ্ছে জিনিসটার বিক্রয় মূল্য। আর 8 পূর্ণ 1-এর 3% ক্ষতি, 8 পূর্ণ 1-এর 3% ক্ষতি মানে কত ক্ষতি হচ্ছে? 3 8 24, 25, 25-এর 3% ক্ষতি,
তাহলে 25-এর 3% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 25/3, মানে যে 300 মাইনাস 25 মানে 275/3, তাহলে 275/3 টাকা। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 275/3, নিচে 100 চলে আসবে, আর x টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 275 ইন্টু এক্স, নিচে 3 ইন্টু 100, মানে 275x/300। তাহলে দেখো, যখন 10% লাভ হতো তার যে বিক্রয় মূল্য, আর যখন 58 3% ক্ষতি হচ্ছে, এই দুটো বিক্রয় মূল্যের পার্থক্য 11 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে 110x/100 মাইনাস 275x/300 সমান সমান 11 টাকা। তাহলে এবার দেখো লসাগু কত হচ্ছে? লসাগু হবে 300। তাহলে 330x মাইনাস 275x সমান সমান 11। তাহলে 330 থেকে 275 বাদ গেলে 55, তাহলে 55x সমান সমান 300 ইন্টু 11। তাহলে x সমান সমান 300 ইন্টু 11/55, 5×11 55, আর 5×6 30, 60 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? 60 টাকা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি বালক 45 কিমি প্রতি ঘন্টা গতিতে গেলে স্কুলে পৌঁছতে 10 মিনিট দেরি হয়। পরের বার সেই গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা বাড়িয়ে দিলে তবুও সে 5 মিনিট দেরিতে গেল। তার স্কুলের দূরত্ব কত? তাহলে ধরি স্কুলের দূরত্ব x কিমি। এবার দেখো 45 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে তার যেতে কত সময় লাগবে? না, আমরা কি জানি? টাইম t হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে তার যেতে সময় লাগবে হচ্ছে x/45 ঘন্টা। তা এবার কি বলেছে? না, তার গতিবেগ 15 কিমি বাড়িয়ে দিল। তাহলে তার এখন গতিবেগ কত হবে? 45 প্লাস 15 মানে 60 কিমি প্রতি ঘন্টা। তাহলে এখন তার কত সময় লাগবে? এখন তার সময় লাগবে হচ্ছে সেই ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? x, স্পিড এখন তার 60। এইবার সে বলেছে তাতেও সে 5 মিনিট দেরিতে পৌঁছাবে। তাহলে দেখো, প্রথমে যখন সে 45 কিমি বেগে যেত, ধরো সে 10টা 10-এ স্কুলে পৌঁছাতো, ঠিক আছে, 10টা 10-এ। তাহলে যখন 60 কিমি বেগে যাবে তখনও তার 5 মিনিট দেরি হবে, মানে 10টা 5-এ গিয়ে পৌঁছাবে। তাহলে এই দুটো টাইমের পার্থক্য কত? 5 মিনিট। তাহলে 10 মাইনাস 5 সমান সমান 5 মিনিট। তাহলে এই দুটো টাইমের পার্থক্যই হচ্ছে 5 মিনিট। এবার দেখো, এইগুলো হচ্ছে x/45, এটা হচ্ছে ঘন্টায়, আর এটা মিনিট, তাই আমাকে এটাকে ঘন্টায় নিতে গিয়ে এই 60 দিয়ে ভাগ করতে হবে। এই জায়গাটা সবাই মনে রাখবে, এই মিনিটটাকে ঘন্টায় নিতে গেলে 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো লসাগু, 45 আর 60 লসাগু 180। তাহলে 4 45 180, আর 3 60 180 সমান সমান 5/60। তাহলে x সমান সমান 5 ইন্টু 180/60, 3×6 18, তাহলে 3×5 15 কিলোমিটার। তার স্কুলের দূরত্ব 15 কিলোমিটার। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি ট্রেন একই দৈর্ঘ্যের দুটি সমান্তরাল লাইনে একই দিকে যথাক্রমে 46 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। দ্রুত গতির ট্রেনটি স্লথ গতির ট্রেনটিকে অতিক্রম করে 36 সেকেন্ডে। দুটি ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে কি বলেছে? ধরি দৈর্ঘ্য, ট্রেন দুটির দৈর্ঘ্য x মিটার করে। এইবার দেখো, বলেছে একটা 46 কিমি প্রতি ঘন্টা চলছে আর একটা 36 কিমি প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে চলছে। ধরো মানে গতির অভিমুখ একই দিক। যখন গতির অভিমুখ একই দিকে হয় তাদের আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে প্রথম ট্রেনটির সাপেক্ষে দ্বিতীয় ট্রেনটির আপেক্ষিক গতিবেগ কত হবে? 46 মাইনাস 36 সমান সমান 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে নিতে গেলে 10 ইন্টু 5/18 মিটার প্রতি সেকেন্ড, 50/18 মিটার প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 50/18 মিটার পথ যাবে। এবার কি বলেছে? দ্রুত গতির ট্রেনটি স্লথ গতির ট্রেনটিকে অতিক্রম করে 36 সেকেন্ডে। এবার কি, একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন কি ট্রেন দুটি তাদের নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? ট্রেন দুটি নিজেদের দৈর্ঘ্য মানে x মিটার প্লাস x মিটার মানে 2x মিটার। 50/18 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ নিয়ে 2x মিটার যেতে কত সময় লাগছে? 36 সেকেন্ডে। তাহলে আমরা জানি কি যে ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কত? 50/18 মিটার প্রতি সেকেন্ড, মানে ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে 50/18 মিটার। তাহলে 36 সেকেন্ডে কত যাবে? 50/18 ইন্টু 36, 18 দুগুণে 36 মানে 100 মিটার।
ট্রেনটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার। আর আমরা কি জানি, একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন অতিক্রান্ত দূরত্ব ট্রেন দুটো নিজেদের দৈর্ঘ্য, তার মানে 2x মিটার। তাহলে প্রশ্ন অনুসারে 2x সমান সমান 100 মিটার। তাহলে x সমান সমান 100/2 সমান সমান 50 মিটার। তাহলে ট্রেনগুলির দৈর্ঘ্য কত? 50 মিটার করে। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 13 মিনিট দেরিতে চলে, তাহলে 36 ঘন্টায় ওই ঘড়িটি কত দেরিতে চলবে? দেখো, 1 সপ্তাহ মানে একদিন 24 ঘন্টায়, তাহলে 1 সপ্তাহ হবে হচ্ছে 24 × 7 ঘন্টায়। তাহলে 24 × 7 ঘন্টায় ঘড়িটি কতটা দেরিতে চলে? না, 2 ঘন্টা 13 মিনিট। তার মানে কত হচ্ছে? 60 দুগুণে 120 আর 13 133 মিনিট দেরিতে চলছে। তাহলে 1 ঘন্টায় ট্রেনটি 1 ঘন্টায় ঘড়িটি কতটা দেরিতে চলবে? না, 133/24 × 7, আর কি বলেছে? 36 ঘন্টায়। তাহলে 36 ঘন্টায় ঘড়িটি দেরিতে চলবে 133/24 × 7 × 36। 12 দুগুণে 24, 3 12 36, 7 দিয়ে কাটলে 7 1 7, 6 3 63, 7 9 63, 3 19 57, 57/2, তাহলে 28 × 1 2 মিনিট। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ, বি এবং সি একটি কাজ 20 30 এবং 60 দিনে করতে পারে। বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে তবে এ কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এখানে কে কে আছে? না, এ আছে, বি আছে আর সি আছে। এ কত দিনে কাজ করে? 20 দিনে। বি করে 30 দিনে আর সি করে 60 দিনে। তাহলে মোট কাজের পরিমাণ 20 30 আর 60-এর লসাগু মানে 60 ইউনিট। এবার দেখো, এ কি করে? এ 20 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট করবে? 60/20 মানে 3 ইউনিট প্রতিদিন। আর বি 30 দিনেই এই 60 ইউনিট করে, একদিনে কত করবে? 60/30 মানে 2 ইউনিট প্রতিদিন। আর সি কী করে? 60 দিনে এই 60 ইউনিট করে, তাহলে একদিনে কত করবে? 60/60 মানে 1 ইউনিট পার ডে। ঠিক আছে, এইবার কি বলেছে? বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, তাহলে 1 এবং 2 নম্বর দিন এ একা কাজ করছে, তাহলে 1 আর 2 নম্বর দিনে এই দুদিনে এ কতটা করবে? এ একদিনে করে 3 ইউনিট করে কাজ, তাহলে দুদিনে করবে 3 দুগুণে 6 ইউনিট কাজ। আর থার্ড ডেতে কী হবে? এ আসবে আর বিসি একে সাহায্য করতে আসবে, তার মানে তৃতীয় দিনে এবিসি 3 জনেই কাজ করবে। তাহলে এবিসি 3 জনে কাজ করলে একসঙ্গে কতটা কাজ করবে? দেখো, এ করবে 3 ইউনিট, বি করবে 2 ইউনিট, সি করবে 1 ইউনিট, মানে 6 ইউনিট কাজ। তার মানে 1 2 3 দিনে এ বি সি মোট কত কাজ হবে? না, 6 6 12 ইউনিট। তাহলে 3 দিনে 12 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, তাহলে মোট কাজ 60 ইউনিট। তাহলে 12 ইউনিট কাজ হতে সময় লাগছে 3 দিন, তাহলে 1 ইউনিট কাজ হতে সময় লাগবে 3/12, তাহলে 60 ইউনিট কাজ হতে সময় লাগবে 3/12 × 60, তাহলে 5 12 60, 3 5 15 দিনে। তাহলে কাজটা 15 দিনে শেষ হয়ে যাবে। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12। সংখ্যা দুটি হলো, তাহলে ধরি একটা সংখ্যা x, একটা সংখ্যা y। তাহলে এবার বলছে দুটি সংখ্যার যোগফল 10, তার মানে x + y = 10, আর তাদের অনন্যকের যোগফল বলেছে 5/12। অনন্যক মানে 1/x + 1/y = 5/12। তাহলে এটাকে যদি আমি এবার লসাগু করি, লসাগু হবে xy, তাহলে y + x = 5/12। দেখো, x + y বা y + x এর মান কত? 10। তাহলে 10/x/y = 5/12। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, অতএব xy = 24। এইবার দেখো, x + y 10। তাহলে এবার অপশনে দেখি, দেখো 8 আর 2 10, 9 আর 1 10, 6 আর 4 10, 7 আর 3 10। কিন্তু আবার xy মানে দুটোর গুণফল হবে 24। 8 দুগুণে 16, 9 1 9, 4 6 24। তাহলে উত্তর এটা 3, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 4। এই ছোট সংখ্যা বলে আমরা এইভাবে করলাম। যদি বড় হতো বা এটা সমাধান কিভাবে করব? দেখো, x + y 10 বলেছে, তাহলে x = কত হবে? 10 - y, তাহলে xy = 24। এইখানে আমি x এর মানটা বসিয়ে দেবো, তাহলে 10 - y × y = 24। তাহলে 10y - y² = 24। ওই পাশে নিয়ে গেলেও y² - 10y + 24 = 0।
এবার এটা মিডিল টার্ম করলে ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 4y প্লাস 24 সমান সমান 0, তাহলে ওয়াই মাইনাস 6 আর ওয়াই মাইনাস 4 সমান সমান 0, তাহলে ওয়াইয়ের মান 6 অথবা 4, অর্থাৎ ওয়াই যদি 6 হয় এক্স কত হবে দেখো 4, আর ওয়াই যদি 4 হয় এক্স হবে 6। আচ্ছা, পরের অঙ্ক বলেছে নিচের কোন ভগ্নাংশটি 2/5%-এর সমান। তার মানে দেখো শতকরাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। কত বলেছে না 2/5%, মানে এটা শতকরা দেওয়া আছে, এটাকে ভগ্নাংশে নিতে হবে। তো শতকরাকে ভগ্নাংশে নেওয়ার নিয়ম কি না, যেটা দেওয়া থাকবে এখানে কি দেওয়া আছে 2/5, এবার এটা পার্সেন্ট দেওয়া আছে, এটাকে ভগ্নাংশে নিতে গেলে আমার কিছুই না, শুধু 100 দিয়ে ভাগ করে দেবো, এটাই হয়ে গেল ভগ্নাংশ। এবার এটা কাটাকাটি করে যেটা হবে সেটাই উত্তর। তাহলে 50 দুগুণে 100, তার মানে 1/250, এটাই হচ্ছে এর এই ভগ্নাংশটাই 2/5%-এর সমান। আবার অনেক সময় কি হয় যে আমাকে ভগ্নাংশ দিয়ে দেয় শতকরায় নিয়ে যেতে। ধরো এই যে 1/40, 1/40টা কি না, এটা ভগ্নাংশে দেওয়া আছে, একে শতকরায় নিতে হবে। যদি ভগ্নাংশকে আবার শতকরায় নিতে বলে, এটাকে যেমন আগেরটায় কী করেছিলাম যে কোনো একটা শতকরাকে ভগ্নাংশে আনতে গেলে জাস্ট 100 দিয়ে ভাগ করেছিলাম, তেমনি ভগ্নাংশকে যদি শতকরায় নিতে হয় তাহলে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/40কে তাহলে একে শতকরায় নিলে কত হবে দেখো, 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে 5/2%। ঠিক আছে, আমি একই জায়গায় দুটো অঙ্ক দেখিয়ে দিলাম। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে 15% কমালে সংখ্যাটি হয় 2040, তবে সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে প্রথমে 20% বাড়াবো, 20% বাড়ানো মানে 100 থেকে যদি হয় তাহলে বেড়ে হবে 120, তাহলে এক্স কত হবে, এক্স ইন্টু 120/100। তাহলে প্রথমে 20% বাড়ানোর পরে এক সংখ্যাটা এরকমটা হলো। এরপরে কি বলেছে 15% এবার কমিয়ে দেবো, তাহলে 15% কমানো মানে 100 থেকে কমে হবে 85, তাহলে 1 থেকে কমে হবে 85/100, আর এটা থেকে কমে হবে ইন্টু 85/100, তাহলে এইটা। এবার বলেছে এই সংখ্যাটা 2040-এর সমান, তাহলে এইটাই সমান সমান 2040, তাহলে এক সমান সমান কত হবে, এক সমান সমান নিচেরটা উপরে চলে যাবে বজ্রগুণন, 2040 ইন্টু 100 ইন্টু 100, আর নিচে আসবে 120 ইন্টু 85, তাহলে 0 0 কেটে গেল, 12 দিয়ে কাটলে 12 1 12, 7 12 84, 17 5 17 85, 5 20 100, তাহলে 2000। তাহলে কি বলেছে সংখ্যাটি কত, সংখ্যাটি 2000, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কিছু টাকা সরল সুদের হারে কয়েক বছরের সুদ আসলের সমান হয়। যদি সুদের হার এবং সময়ের সাংখ্যমান সমান হয় তবে সময় নির্ণয় করো। ঠিক আছে, ধরি আসল পি সমান সমান এক্স টাকা। এবার কি বলেছে কয়েক বছরের সুদ সমান হয়, তাহলে ইন্টারেস্ট আই সমান সমান কত হবে, এক্স টাকাই, কারণ বলেছে কিছু টাকা সরল সুদের হারে কয়েক বছরের সুদ আসলের সমান, তাহলে সুদ আর আসল সমান করলাম। এবার কি বলেছে যদি সুদের হার এবং সময়ের সাংখ্যমান সমান হয়, সুদের হার আর রেট অফ ইন্টারেস্ট ধরলাম হচ্ছে y%, আর সময় টাইম টি ইজুকাল টু কত ধরবো, y বছর, কারণ কি বলেছে না সুদের হার এবং সময়ের সাংখ্যমান সমান। তাহলে আমরা কি পাচ্ছি, আই ইজুকাল টু PTR/100, আই মানে এক্স, পি মানে এক্স, টি মানে ওয়াই, আর মানেও ওয়াই, PTR/100, তাহলে এই এক্স এক্স কেটে গেল, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 100, ওয়াই সমান সমান 10। তাহলে কী চেয়েছে না সময় নির্ণয় করো, সময় মানে ওয়াই হচ্ছে তাহলে 10 বছর, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ক্লাবে যতজন সভ্য ছিলেন প্রত্যেকে ততগুলো 10 টাকা দেওয়ায় মোট 4000 টাকা চাঁদা উঠল, ওই ক্লাবের সভ্য সংখ্যা কত? ধরি ওই ক্লাবের সভ্য সংখ্যা এক্স জন, তাহলে কি বলেছে প্রত্যেকে ততগুলো 10 টাকা দেওয়া আছে দিয়েছে, তাহলে এক্স জন যদি প্রত্যেকে এক্সটি 10 টাকা করে দেয় তাহলে এক একজন কত করে দিয়েছে, এক্স ইন্টু 10, মানে 10x টাকা করে এক একজন চাঁদা দিয়েছে। তাহলে এক একজন যদি 10x টাকা করে চাঁদা দেয় তাহলে একজন মোট কত টাকা চাঁদা দিয়েছে না 10x ইন্টু এক্স, মানে 10x² এত টাকা চাঁদা হয়েছে। তাই এটাই প্রশ্ন অনুসারে এটাই সমান সমান 4000 টাকা চাঁদা উঠেছে, তাহলে x² সমান সমান 4000/10, 0 0 কেটে গেলে তাহলে x² সমান সমান 400, তাহলে x সমান সমান 20, তাহলে সভ্য সংখ্যা কত, 20 জন, উত্তর 3।